নমস্কার, আমি রাজশেখর। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ল এক্সপ্রেসে। আজ আমার সঙ্গে স্টুডিওতে হাজির রয়েছেন দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী শ্রী তুষার বন্দ্যোপাধ্যায়। তুষারবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। স্বাগত আমাদের দর্শক বন্ধুদের। অবশ্যই আপনারা আপনাদের কোনো জিজ্ঞাস্য কোনো বিষয় যদি থেকে থাকে অতি অবশ্যই আপনারা আমাদের ফোন করতে পারেন, আপনারা জানতে পারেন, আপনারা যদি এই বিষয়ে কিছু জানতে চান। কিন্তু মূলত আজকে আমরা কোন বিষয়ের উপর আলোচনা করব? আমরা সাধারণত আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের অর্থনৈতিক যে জীবনযাপন এবং উন্নত অত্যাধুনিক যে জীবনযাপন, এই জীবনযাপনে আজকের দিনে সবচেয়ে বেশি যদি আমরা সামাজিকতাকে বিশ্বাস করি, আমরা যদি পরিবারকে বিশ্বাস করি, আমরা যদি সংসারের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে খুব বেশি চলতে যাই, তাহলে কিন্তু আজকে যে বিষয়টা আমাদের কাছে খুব বেশি উঠে আসে তা হলো 498A। আমরা ন্যাচারালি খুব সহজ সরলভাবে অধিকাংশ সময় শুনে থাকি, এই জানিস তো ওর বিরুদ্ধে কিন্তু 498 একটা কেস হয়েছে। কিন্তু সেক্ষেত্রে দেখা যায়, আমি রিসেন্টলি একটা ঘটনাতেই দেখলাম যে আমি শুনলাম 498, কিন্তু যখন একজন আইনজীবীর সঙ্গে আলোচনা করতে গেলাম তখন দেখা গেল যে সেটা 498-এর থেকে অনেক বেশি এগিয়ে, সেটা 498A। আজ আমরা এই নিয়ে কথা বলবো। 498A ভারতীয় বিচার ব্যবস্থা, ভারতীয় বিচারধারা এবং একই সঙ্গে আইনের ব্যবস্থায় ডেফিনেশনটা কি 498A, আমাদের চলার পথে 498A এই ধারাটি কোন কোন ক্ষেত্রে কাজে লাগে এবং মানুষ কোন কোন ক্ষেত্রে এই ধারায় অবলম্বন করে আদালতে শরণাপন্ন হন, এবং আগামীতে আমরা আরও অন্যান্য বিষয়েও আসবো, অন্যান্য কথাতেও। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বিষয়ে আপনারা আমাদের ফোন করতে পারেন, আমাদের যে লাইভ ডেস্ক নাম্বার রয়েছে এই নাম্বারে। আমার সঙ্গে রয়েছেন দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী তুষার বন্দ্যোপাধ্যায়। তুষারদা, আমি প্রথমেই আপনার কাছে যে বিষয়ে আসবো, যে মূলত 498A বিষয়টা যদি আমাদের কাছে আজকে প্রথমেই আমাদের দর্শকদের সামনে একটু তুলে ধরেন। দেখুন, 498A অ্যাকচুয়ালি হাজব্যান্ড এবং তার রিলেটিভ অফ হাজব্যান্ডের ওপরে কিন্তু সেকশনটা অ্যাপ্লিকেবল। অনেক সময় বিয়ের পর দেখবেন যে তারা সংসার করতে যেয়ে নানা রকম তার সাংসারিক জীবনে মেয়েটি অনেকভাবে অত্যাচারিত হয়। কোনো সময় তাকে ডিমান্ড করা হয় ডাউরির জন্য, কোনো সময় তাকে ফিজিক্যাল অ্যান্ড মেন্টালি টর্চার করা হয়, কোনো সময় তাকে ঘর থেকে বার করে দেওয়া হচ্ছে, নানা রকম তার দাবি। বা অথবা দেখা যায় অনেক সময় আমরা এটা ফেস করি কোর্টেতে, যে ছেলেটার সঙ্গে হয়তো কোনো একটা মেয়ের অবৈধ একটা সম্পর্ক আছে, সেখানে এই মেয়েটিকে প্রচণ্ডভাবে অত্যাচার আরম্ভ হলে যাতে মেয়েটি ঘর থেকে চলে যায়। তো এইরকম ক্ষেত্রে 490 মেয়েদের আমরা অনেক সময় তিনটে সেকশনকে আমরা খুব ইউজ করতে পারি। একটা হচ্ছে 498-এ, দ্যাট ইজ পিনাল সেকশন। 498-এর ক্ষেত্রে কিন্তু যখন মেয়েটা তার অত্যাচারিত হচ্ছে তার হাজব্যান্ড অথবা তার রিলেটিভ অফ হাজব্যান্ডের কাছ থেকে, তখন আমরা একটা এফআইআর করতে পারি। সেটা কোর্টেও করতে পারি 156 ক্লজ 3 করে। যদি কোনো রকম পুলিশ দেখছি তাকে অ্যাভয়েড করছে বা পুলিশ নিচ্ছে না, তখন আমরা কোর্টে কিন্তু 156 ক্লজ 3 করে আমরা সেই এফআইআরটা ট্রিট করতে পারি এবং সেটা ইনভেস্টিগেশনের জন্য থানাতে পাঠিয়ে দেওয়া হয়। আবার কোনো সময় দেখা যায় মেয়েটি বা তার পরিবার অত্যাচারিত হওয়ার পর থানাতে ডাইরেক্ট গেল এবং সে থানাতে যেয়ে একটা অ্যাপ্লিকেশন দিল, এফআইআর হিসাবে ট্রিট হলো ওটা, এবং তারপরে ইনভেস্টিগেশন করে তার দিকে অ্যারেস্ট করার তো এখন প্রভিশনটা একটু কমেই গেছে। কারণ এখন 498-এর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা রুলিং মোতাবেক 7 বছরের নিচে যদি সাজা হয়ে থাকে তাদের ক্ষেত্রে একটা নোটিশ, 41 নোটিশ তাদের আসামির দিকে ইস্যু করা হয় ফর দ্য পারপাস অফ ইনভেস্টিগেশন। তাকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ ডাকে। পুলিশ তারপর যদি মনে করে যে একে এই ইনভেস্টিগেশনের সাথে অ্যারেস্ট করা প্রয়োজন, তাহলে তাকে অ্যারেস্ট করতে পারে, অথবা সেই 41 নোটিশের উপর তাকে লিখে দিতে পারে যে না, একে আমার ফর দ্য পারপাস অফ ইনভেস্টিগেশন আমাকে অ্যারেস্ট করার প্রয়োজন নেই। সেখানে আমরা ওই 41 নোটিশ দিকে তার বেলটাও অনেক সময় আসামি পক্ষের তরফে উকিল ওরা করিয়ে নেয়। আচ্ছা, কিন্তু এই মেয়েদের ক্ষেত্রে 498-এর সঙ্গে কিন্তু আরও দুটো সেকশন কিন্তু খুব কোরিলেটেডভাবে আমরা করতে পারি। সেটা হচ্ছে 125 এবং ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট। এগুলো আমরা ইউজ করতে পারি। আমি তুষারদা, কিছুদিন আগে আমি অনুষ্ঠান করার আগে আমি বেশ কিছু বিষয় নিয়ে একটুখানি নাড়াঘাটা করছিলাম। তাতে একটা জিনিস দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট তারা বলছেন যে যথেচ্ছ আর গ্রেফতার নয়, মানে পুলিশের হাত পা এক কথায় বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। এবং আপনিও একটু আগে বললেন যে
গ্রেফতার করা যাবে না। আমি মানে একটা সময় যদি আমরা বেশ কিছুটা সময় পিছিয়ে যাই তাহলে দেখা যেত খুব আকছার আমাদের সামাজিকভাবে শোনা যেত যে ওর বিরুদ্ধে 498A ধারায় মামলা করা হয়েছে, ও যে কোনো সময় গ্রেফতার হয়ে যাবে। মানে গ্রেফতার একটা সময় করা, আর আজকের সময় দাঁড়িয়ে শীর্ষ আদালত যেখানে বলছে যে আর কিন্তু চট করে আপনি যেটা শুরুতেই এক্ষুনি বলছিলেন যে না গ্রেফতার করা নয়, সেটাতে তদন্ত করতে হবে, তার জবানবন্দি নিতে হবে, দুটোর মধ্যে ফারাকটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে একটা সময় দেখা যেত যে 498 এর মামলা করলে না মেয়েরা হয়তো ওই যে আমি প্রথমে বললাম হাজব্যান্ড ও রিলেটিভ অফ হাজব্যান্ডের জায়গায় এত লোককে বা এত মানুষকে যাদিকে যাদিকে তার মনে হচ্ছে তাদিকেই আসামি হিসাবে তাদের নামগুলো রেখে দিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এ হাজব্যান্ডের রিলেটিভ নয়, অথবা এই লোকটি এই কেসের সঙ্গে তার কোনো ইনভলভমেন্ট নেই। তাহলে কি 498-এ যেমনি মেয়েদের পক্ষে কিছুটা মেয়েরা যেমনি ইউজ মানে কোর্টে যে যখন অত্যাচারিত হচ্ছে তখন যেমনি কেস করছে, তেমনি অনেক সময় এই সেকশনটার উপর মিসইউজও হচ্ছিল। যেমন ওই যে বললাম যে কোনো রকম লোকটা ইনভলভ নয়, তার সত্ত্বেও তার নামটা আসামি হিসাবে দিয়ে দেওয়া, এই ক্ষেত্রে মিসইউজ অফ সেকশন এবং মানে অনেক লোকের এই ইনভলভ না থাকা সত্ত্বেও ইনভলভ হয়ে যাওয়া, এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টে একটা গাইডলাইন দিয়েছিল যে এই লোকটাকে সত্যি এই লোকটা সঠিকভাবে দোষী বটে কিনা এটা দেখার জন্য আগে তুমি তাকে ডাকো, তাকে তুমি জিজ্ঞেস করো, 41-এ নোটিশ দিয়ে ডাকো, 41 সিআরপিসি নোটিশ দিয়ে ডাকো, তাকে জিজ্ঞেস করো, এবং জিজ্ঞেস করার পর তুমি ওই যে বলো তুমি যদি ভাবো ইনভেস্টিগেশন অফিসার যদি ভাবে যে এই লোকটা দোষী, তখন তাকে তো অ্যারেস্ট করা যেতে পারে। আবার তাকে যদি বাবা যে না এই লোকটা নির্দোষ, তাহলে তাকে অ্যারেস্ট করা সেই প্রভিশনে থাকলো না, বেলে 41 নোটিশ দিল, তারপর চার্জশিটে তার নাম বাদ যাওয়া বা আলাদা ব্যাপার রইল চার্জশিটে যা আছে। কিন্তু তুষারদা ব্যাপারটা যদি এমন হয় যে আজকাল দেখুন আমরা ন্যাচারালি যে বিষয়টাতে খুব বেশি করে নজর রাখি এবং আমাদের খুব আকছারই শোনা যায় যে মেয়েদের জন্য নাকি মহিলাদের জন্য, বিশেষত বিবাহিত মহিলাদের জন্য নাকি ভারতীয় বিচারধারায় অনেকগুলো প্রভিশন রয়েছে, অনেকগুলো জায়গা রয়েছে, অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, মহিলারা সেগুলো কিন্তু ব্যবহার করার সপক্ষে কিন্তু যুক্তি খাড়া করতে পারেন। সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে নাকি অনেকগুলো সমস্যা দেখা দেয়। সেই কারণে আমাদের অনেক সময় বলা হয় যে বাবা আইনের মার প্যাচে তুমি পড়ো না। আমি শুরুতেই ছোট ছোট করে একটু আপনার কাছে আসবো। প্রথম যেটাতে আসতে চাইছি যে একজন মহিলা তিনি ধরে নেওয়া যাক যে তিনি অত্যাচারিত হচ্ছেন শ্বশুর বাড়িতে, কোনোভাবে তিনি আক্রমণের শিকার হচ্ছেন, মানসিকভাবে শারীরিকভাবে, তিনি পুলিশের কাছে গেলেন বা আপনাদের কারো শরণাপন্ন হলেন তার পরিবার যে আপনারা এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। আপনারা বলছেন যে এর বিরুদ্ধে 498A ধারায় মামলা করা যেতে পারে। কোন জায়গাটা দেখে আপনারা বলছেন যে এইটার এগেনস্টে 498A ধারায় মামলা করা যেতে পারে? তার কারণ দেখুন প্রতিদিনই বহু নারী তারা তো কখনো মহিলা কমিশনে যাচ্ছেন, কখনো আপনাদের কাছে আসছেন, পুলিশের কাছে যাচ্ছেন, মোটের ওপর দিনের শেষে কিন্তু আদালতে দ্বারস্থ হচ্ছেন। আপনি নিজেও জানেন প্রতিদিন বহু মানুষজন, কারো কেস খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়, তদন্তের স্বার্থে কোনো কেস দীর্ঘদিন ধরে পেন্ডিং থাকে, চলতে থাকে, লোয়ার কোর্ট থেকে হায়ার কোর্ট যায়, ঠিক আছে। কিন্তু যখন একজন মহিলা তার পরিবার নিয়ে বা তিনি একা আপনাদের শরণাপন্ন হচ্ছেন, আপনারা কোন জায়গা থেকে তাকে ঠিক করছেন যে এইটা 498A ধারাতে মামলা হবে? যখন মেয়েটি আমরা যখন কোনো মেয়ে যখন অত্যাচারিত হচ্ছে শ্বশুরবাড়িতে, তারা যখন আমাদের কাছে এসে বলছে অথবা নিজেরাও মনে করছে যে সে তার শ্বশুরবাড়ির থেকে অত্যাচারিত, সেই অত্যাচারের গ্রাউন্ডটা হয়তো তাকে বিয়ের পর ডাউরিটা তাদের পছন্দ হয়নি, সেইভাবে তাকে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি টর্চার করছে, অথবা তাকে কোনো রকম ঘর থেকে বার করে দিচ্ছে, অথবা তাকে ঠিকমতো খেতে পড়তে দেওয়া হচ্ছে না, অথবা তাকে এমন কথা বলা হচ্ছে যে সে মেন্টালভাবে শকড হচ্ছে। অর্থাৎ কোনো রকমভাবে মেয়েটা যখন স্বাধীনভাবে শ্বশুরবাড়িতে থাকতে পারছে না এবং অত্যাচারের মাত্রা তার দিনের দিন বেড়ে যাচ্ছে, সে যখন সহ্য করতে পারছে না শ্বশুরবাড়ির অত্যাচার, তখন সে নিজেই ঠিক করে বা তার বাবা মাকে দীর্ঘদিন বলার পর তার গার্জেনরাও ঠিক করে, আমরা বারবার আমরা এই সংসারটা সবসময় আমরা চাই যে কোনো সময় যেন সংসারটা ভেঙে না যায়।
সুপ্রিম কোর্ট এই জন্য অনেকবার এই রেস্টোরেশন অফ কনজুগাল রাইটস এই সেকশনটাও আমরা আগে 9 অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট ইউজ করতাম, যাতে সংসারটা জোড়া লাগে। মিডিয়েশন করা হয় যাতে সংসারটা জোড়া লাগে। মিডিয়েশন বলতে মিডিয়েশন সুপ্রিম কোর্ট বলেছে, আমি এই প্রশ্নটা বলে দিই, আপনি যেটা বললেন তারপর বলে। নিশ্চয়ই। তো এরকম কর্নার থেকে যখন আমরা দেখি যে এই মেয়েটি সত্যি করে অত্যাচারিত, এই মেয়েটিকে শ্বশুরবাড়িতে ফার্দার যদি আমরা পাঠাই বা তার কোনো নাম থাকে, তাহলে সে হয়তো মারা যেতে পারে, তখন আমরা তাকে এইরকম সাজেশন দিই যে তুমি 498-এ করতে পারো। 498-এর প্রভিশনটা হচ্ছে পিনাল প্রভিশন, অর্থাৎ সাজা হতে পারে। তার সঙ্গে আমরা অনেক সময় 125 বা ডোমেস্টিক ভায়োলেন্সেরও মামলা করি। আচ্ছা, কারণ একটা মেয়েকে যখন শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিল, তখন সে খাবে কি, তার চলবে কি করে? তার হয়তো একটা বাচ্চা আছে, তার পড়াশোনা, তার খাওয়া দাওয়া, মেয়েটার, কারণ বিয়ের পর তো তার রেসপন্সিবিলিটি এবং লাইবিলিটি তার হাজব্যান্ডের প্রতি থাকবে, কিন্তু হয়তো সে তাড়িয়ে দিল, অথচ সে লাইবিলিটি বা রেসপন্সিবিলিটি নিচ্ছে না বা বহন করছে না, তখন এর প্রভিশনটা হচ্ছে 125 ও সিআরপিসিতে আমরা কিন্তু মেনটেন্যান্সের জন্য মামলা করতে পারি। আচ্ছা, এবং এই ক্ষেত্রে আমরা মানে খুব বেশিরভাগই মেয়েদের মেনটেন্যান্স অ্যালাউ হয়। এই ক্ষেত্রে ম্যারেজ যদি অ্যাডমিটেড হয়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে মেনটেন্যান্স খুব বেশি পরিমাণেই অ্যালাউ হয়। খুব এক্সেপশনাল যদি কোনো গ্রাউন্ড থাকে, তাহলে হয়তো মেনটেন্যান্সটা রিজেক্ট হলো, বাট মেনটেন্যান্স কিন্তু অ্যালাউ হয়। এবং মেয়েটা কিন্তু 125 বা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে ইন রেসপেক্ট অফ মনিটারি যেসব ব্যাপারগুলো রয়েছে, তার সেটাতে কিন্তু মেয়েটা খুব সাবলীলভাবে বেঁচে থাকতে পারবে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই তুষারদা, যে যখন এই কার্যক্রম চলছে, আপনারা যখন এই নিয়ে পুলিশের কাছে যাচ্ছেন, তারা তদন্ত করছে, সব মিলিয়ে চলছে, ধরে নেওয়া যায় যে দেখা গেল যে সত্যিই সে নির্যাতিতা এবং তাকে খরপোশ তাকে দিতে হবে, এবং এই বিষয়টা মহামান্য আদালত তিনি গ্র্যান্ট করলেন এবং তাকে দেওয়া হলো। কিন্তু তুষারদা, এটাও তো দেখা যায় বহু ক্ষেত্রে যে নিজের লাভটাকে গোটানোর জন্য, নিজের চাহিদাটাকে মেটানোর জন্য এমন বহুজন আছেন। আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করি এবং আপনারা যারা আইন নিয়ে কাজ করেন, দেখা যায় যে নিজের জায়গাটাকে সুরক্ষিত করার জন্য এমন বহুজন তারা কিন্তু এই ধরনের ব্যাপারে আইনের আশ্রয় নেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনি অনেক আগেই একটা কথা বলছিলেন যে অবৈধ একটা সম্পর্ক বা অবৈধ অনেকগুলো বিষয় এক্ষেত্রে জড়িত থাকে। ধরে নেওয়া যাক যে কোনো মহিলা, তিনি বিয়ের পরও তিনি একটি সম্পর্কে তিনি লিপ্ত, এবং যে সম্পর্কটাকে আপনাদের আইনের ভাষায় বলা হচ্ছে অবৈধ সম্পর্ক। তিনি সেখানে তার যে নিরাপত্তাটা, অর্থাৎ তিনি সেখানে অবৈধ সম্পর্কেও জড়িত রয়েছেন, আবার বাড়িতেও কিন্তু তিনি শ্বশুর শাশুড়ি স্বামীর সঙ্গে তিনি রয়েছেন, এবং বারংবার বিভিন্ন ঘটনায় বাড়িতে একটা মানে বিবাদের অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে। ধরে নেওয়া যাক যে এই ঘটনাকে কেন্দ্র করে তিনি বাড়িতে অত্যাচারিত হচ্ছেন, হয় অবৈধ সম্পর্ককে কেন্দ্র করে বাড়িতে তিনি অত্যাচারের শিকার হচ্ছেন, অথবা বাড়িতে অত্যাচারের শিকার হয়ে তিনি অবৈধ সম্পর্কে তিনি লিপ্ত হচ্ছেন। এই দুটোর জায়গাকে সামনে রেখে যদি আমরা 498A একটু ধরে রাখি, তাহলে আপনি কি বলবেন দর্শকদের বিষয়টা একটু যদি আমাদের বুঝিয়ে বলেন? মানে দুটোর জায়গাটা নিশ্চয়ই দুটো ভিন্ন স্বরূপ। দেখুন, এটা তো আমাদের আইনের কাছে আমরা একটা করি কি, আমাদের কাছে কিন্তু যেসব ক্লায়েন্টরা তাদের প্রবলেমটা আমাদের কাছে এসে বলে, আমরা কিন্তু তার প্রবলেমের উপর ভিত্তি করে মামলা মোকদ্দমা করি। আচ্ছা, কারণ আমরা ডিফেন্সে দাঁড়িয়ে কিন্তু আমাদের জাজমেন্ট করার জায়গাটা কিন্তু খুব কম, সেখানটার জন্য কিন্তু মিডিয়েশনের একটা ব্যাপার সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো ম্যাট্রিমোনিয়াল স্যুট যদি হয়, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট প্রত্যেকটি কোর্টেই 2-3টে করে মিডিয়েটার নিয়োগ হয়েছে, এবং তাদের কাছে পাঠানো হয় যে এই ব্যাপারটাকে দুজনের কাছ থেকেই শোনা হোক, এবং তাতে যদি সংসারটা হয়, কি প্রবলেম, অ্যাকচুয়ালি ছেলেটার প্রবলেম কি, ছেলেটার প্রবলেমটাও সে বলবে, যে তার নিজের প্রবলেম কি, মেয়েটার যে প্রবলেম ফেস করছে সেটাও বলবে। অর্থাৎ কোর্টে দাঁড়িয়ে আমরা কিন্তু যে কোনো এক পক্ষের হয়েই কেস করি,
আমরা উকিলদের কিন্তু মানে আমরা অ্যাডভোকেটরা কিন্তু যার মামলাটা আমার কাছে এলো সেই আমার কাছে কিন্তু সেই সঠিক, সেই সত্যি। আমি কিন্তু আমার অ্যাজ এ অ্যাডভোকেট হিসেবে আমার এটা ডিউটি নয় যে কোনো ডিফেন্স কেসে আমি সেখানটাই তদন্ত করার ব্যাপার আমার এখতিয়ারভুক্ত নেই। ফলে আমরা কিন্তু ওই জায়গাটার ক্ষেত্রে বলার জায়গা নিশ্চয়ই মহামান্য আদালতরা এইটা ভেবেছেন বলে মিডিয়েশন বা ধরে নিন এরকম একটা সিচুয়েশনে যখন ডিভোর্স হচ্ছে তখনও কিন্তু আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা ডিস্ট্রিক্ট জাজরা মানে সাক্ষী হওয়ার আগে বা জাজমেন্ট হওয়ার আগে বা অর্ডার হওয়ার আগে তারা কিন্তু নিজেদের ডাকে তাদের দুজনাকে বসিয়ে তাদের পরিবারকে বসিয়ে একটা মীমাংসা করার চেষ্টা করে যাতে কার কি প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা শর্ট আউট করে যদি সংসারটা করে দেওয়া যায়, বজায় যাতে থাকে। হ্যাঁ, বজায় যেতে থাকে কার প্রবলেম কি। তো এরকম হয়ে থাকে। তো না, আমি যেটা আপনার কাছে ছিলাম, আপনি যেটা বলছেন যে ঠিক আছে যে আপনার কাছে যিনি আসছেন আপনি তার হয়ে নিশ্চয়ই সেখানে আপিল করবেন, সেটা একটা দিক। আমি বলতে চাইছি যে আমরা যদি ওভারঅল বিষয়টাকে দেখি, যে ধরুন আপনার কাছে যিনি এলেন, যে মহিলা এলেন, নিশ্চয়ই আপনি তার কথা শুনে আপনি তার হয়েই আপনি আপিল করছেন। আমি উল্টো দিকটা যদি দেখি, যে দেখা গেল যে তিনি কোনো একটি অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন এবং তিনি বাড়িতে অত্যাচারিত হচ্ছেন, এই নিয়ে বিবাদ অশান্তি লেগেই রয়েছে এবং তিনি সেই ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে অত্যাচারের শিকার হচ্ছেন, সরাসরি শারীরিক অত্যাচারের শিকার হচ্ছেন এবং ধরে নেওয়া যাক যে পরিষ্কার ভাষায় আপনার ক্লায়েন্ট, আপনি তার হয়ে অ্যাপিল করছেন, ঠিক আছে। কিন্তু বিষয়টা যেখানে মানে সত্যটা যেখানে আমি বলতে চাইছি, আপনি বুঝতে পারছেন সত্যটা যেখানে লুকিয়ে আছে, এবার সেই ছেলেটির কাজটা কি? মানে আমি চাইছি যে পুরো বিষয়টা একটু পরিষ্কার হয়ে যায়। সেক্ষেত্রে একজন ধরুন সেই ছেলেটিও উল্টো দিকে সেই ছেলেটিও তো কোনো না কোনো আইনজীবী শরণাপন্ন হবে। দেখুন, সেকশন 498 এর কিন্তু মিসইউজ আছে, হয়, ইয়েস, মিসইউজ হয়। এই জন্য অনেক দিন আগে থেকেই এই ছেলেদের ওপর যদি মেয়েদের দ্বারা অত্যাচারিত হয়, ছেলেরা যদি অত্যাচারিত হয়, তাহলে কিন্তু 498-এর সঙ্গে কোনো ছেলেদিকে প্রোটেকশন দেওয়া যেতে পারে কি না, এটা কিন্তু আইন যারা মানে পার্লামেন্টারি বোর্ড বা আইন যারা তৈরি করছে তারা কিন্তু এটা ভেবেছিল। কিন্তু এইটা তৈরি করলে যদি ছেলেদের প্রোটেকশনের জন্য কোনো আইন তৈরি হয়ে যায়, তাহলে 498-এ কিন্তু মানে অনেকটা শক্তি হারিয়ে ফেলবে। আচ্ছা, তো 498 এর ক্ষেত্রে মেয়েরা অত্যাচারিত হচ্ছে, তার জন্য সেকশন আছে, তার জন্য মামলা হচ্ছে, কিন্তু আলটিমেটলি 498-এ কিন্তু অনেক সময় মিসইউজও হচ্ছে। আমরা অনেক সময় দেখেছি যে একটা মেয়ে সত্যি করেই সংসারে ওই মেয়েটাই অশান্তি করছে এবং সেই অশান্তি করে তার স্বামী, তার শ্বশুর, তার শাশুড়ি জেল খাটলো, শেষ হয়ে গেল ফ্যামিলিটা, এটাও আমরা দেখেছি। কিন্তু এখনো এরকম আইন আমাদের দেশে নেই যেখানে 498-এ যেমনি মানে স্বামী স্ত্রীর ক্ষেত্রে মেয়েকে অত্যাচার করলে 498-এ করতে পারবে, সেখানে স্বামীকে অত্যাচার করলে তার কোনো বিধান নেই যে সে মামলা করতে পারে, তাহলে পেনাল প্রভিশনে কোনো মামলা করতে পারে। আচ্ছা, আমরা অনেক সময় হয়তো অনেক রকম মামলা তৈরি করি বা করি, কিন্তু সেই মামলাগুলো আলাদা ব্যাপার। কিন্তু আইনের ক্ষেত্রে 498-এ যদি স্পেসিফিক একটা সেকশন যেখানে মেয়েরা অত্যাচারিত হলে মেয়েরা মামলা করতে পারবে ইন্ডিয়ান পিনাল করে, সেরকম ছেলেরা অত্যাচারিত হলে কিন্তু কোনো মামলা করার বিধান সেই ধরনের কেউ যদি আপনাদের কাছে আসে তাহলে তার আমরা ক্ষেত্রে দাঁড়াবার, সেই ক্ষেত্রে দাঁড়ানো আমরা দাঁড়াই কিন্তু ওই যে বললাম যে 125-এর ক্ষেত্রে বলুন বা ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে বলুন, এগুলো অনেক সময় ছেলেরা কিন্তু আলটিমেটলি ধরুন লুজারই হয়। পয়সা আমরা যেমনি একটা ছেলে যদি 125 হয় তাহলে আমরা প্রথমেই বলি এবার তোমাকে কিন্তু মেনটেন্যান্স দিতে হবে, সেটা তোমার যেমন করি তুমি দাও, তোমার যেমন ইনকাম তোমাকে সেরকমভাবেই দিতে হবে, কিন্তু তোমাকে দিতে হবে। আচ্ছা তুষার দা, মেনটেনেন্সটা কিভাবে হয় এক্ষেত্রে 498-এতে? 498-এর ক্ষেত্রে মেইনটেনেন্স হয় না, মেইনটেনেন্স হচ্ছে 125-এর ক্ষেত্রে। 125 মানে এটার সঙ্গে তো এটা সম্পৃক্ত আছে, মানে সম্পৃক্ত যদি থাকে ধরুন, তাহলে মেইনটেনেন্সটা কিভাবে হবে? মানে আমি যেটা জানতে চাইছি যে ধরুন একজন সরকারি চাকরি করেন, তার একটা পেমেন্ট শিট আছে
যে সে কত টাকা পেমেন্ট পান, তার উপরে আপনারা ভিত্তি করতে পারেন। কিন্তু ধরে নেওয়া যাক যে কেউ হয়তো ব্যবসা করেন, সেটা ছোট ব্যবসা, মাঝারি, বড় যে কিছু হতে পারে, তাহলে রেখাটা কিভাবে, মানে দুজনের ক্ষেত্রে ধার্যটা কিভাবে হবে? যখন মামলা হয় 125-এ যখন মামলা হয়, তখন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যখন এই কেসটা নিয়ে হিয়ারিংয়ের একটা পর্ব উঠে আসে, তখন যে মেয়ে পক্ষের উকিল পিটিশনারের পক্ষে, এবং উল্টো দিকে আমরা আইনের ভাষায় বলি অপোজিট পার্টি, পিটিশনার এবং অপোজিট পার্টি, তখন পিটিশনারের উকিল দেখাতে চেষ্টা করে যে ছেলের ওপি, তার ইনকাম এই, তার বাড়িঘর দুয়ারে আছে, তার জমি জায়গা আছে, এগুলো আমরা যেমন বলি, সেই ক্ষেত্রে যদি আমাদের কাছে কোনো রকম ডকুমেন্টারি এভিডেন্স থেকে থাকে, ধরুন স্যালারির যে পে স্লিপ, ঠিক, সেটা যদি আমাদের কাছে থেকে থাকে, অথবা ধরুন কোনো বিজনেসম্যান, তার ইনকাম ট্যাক্সের ফাইল হয়তো আমাদের কাছে আছে, এরকম এই ইনকামের রেসপেক্টে যদি কোনো ডকুমেন্ট আমরা দেখাতে পারি, আপনার থেকে থাকে মানে পিটিশনারের কাছে যদি থেকে থাকে, পিটিশনার যদি তার লয়ারকে সাপ্লাই করতে পারে, দিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার মেনটেন্যান্সের গ্রাফটা কিন্তু উঠবে, বা একটা ভালো মেনটেন্যান্স পাওয়া যেতে পারে। কিন্তু যখন দেখা যায় যে মেনটেন্যান্সের ক্ষেত্রে পিটিশনার তার ওপির কোনো রকম ডকুমেন্টারি এভিডেন্স একদম দিতে পারলো না, তখন কিন্তু খুব মিনিমাম একটা মেনটেন্যান্স সাহেবরা ধার্য করে, যাতে ওপির ক্ষেত্রে দিতে কোনো অসুবিধা না হয়। সেটা অনেক সময় এখন যেটা আমাদের কোর্টে হচ্ছে, সেটা একটা ছেলে যদি কিছুই না করে, মানে কোনো ডকুমেন্ট দেখাতে না পারে, অর্থাৎ সরকারি বা বেসরকারি চাকরিতে যদি কোনো ডকুমেন্ট দেখাতেই কিছু পারলো না, তখন একটা মেয়ের ক্ষেত্রে আমাদের সাহেবরা, মানে কোর্ট 2000 টাকা একটা মেনটেনেন্স, এবং একটা বাচ্চার ক্ষেত্রে 1000 টাকার মেনটেনেন্স, এরকম আমরা আশা করতে পারি। হ্যাঁ, একটা বাচ্চা, একটা পিটিশনার এবং তার যদি মাইনর বাচ্চা থাকে, তাহলে 3-3.5 টাকার মতো মেনটেনেন্স সে পাবে, তাকে দিতে হবে। কিন্তু কোথা থেকে ওপি দেবে এটা কোর্টের দেখার বিষয় নয়, কারণ একটা যখন বিয়ে করেছিল, তখন তার রেসপন্সিবিলিটিটা বা লাইবিলিটিটা সে নেবে, এটাই নিয়ম, এটাই ধরে নেওয়া হয় যে তার রেসপন্সিবিলিটি, লাইবিলিটিটা গোটাটাই তার হাজব্যান্ডকে বহন করতে হবে। ন্যাচারালি সেটা তাকে দিতে হবে, যেমনভাবে দিতে হবে তাকে। আচ্ছা তুষারদা, যদি এক্ষেত্রে দেখা যায় যে একটা ঘটনা ঘটলো এবং তারা আপনাদের শরণাপন্ন হলেন এবং কেসটা চলছে দিনের পর দিন, ধরে নেওয়া যাক যে 2 বছর, 2.5 বছর, 3 বছর পর এটার মানে নিষ্পত্তি হলো, এবং যদি এক্ষেত্রে মানে এক্ষেত্রে এই যে আপনি যেটা বলছেন মেনটেনেন্স দেওয়ার বিষয়টা, যেদিন নিষ্পত্তি হবে সেখান থেকে তো তিনি তার মেনটেনেন্সটা দিতে শুরু করবেন না, যেদিন থেকে হবে না। 125-এর ক্ষেত্রে একটা হয় কি, যখন আমরা মামলা ফাইল করলাম, মামলা ফাইলের সঙ্গে আরেকটা পিটিশন থাকে, অ্যাড ইন্টারিম পিটিশন, ইন্টারিম মেনটেনেন্সের জন্য। ইন্টারিম মেনটেনেন্স মানে আমাকে ইনিশিয়ালি আমার চলবে কি করে, আমাকে সেই জন্য একটা মেনটেনেন্স দেওয়া হোক, শুরুতেই দেওয়া হোক। তখন আমরা মামলাটা করি, এই পিটিশনটাকে হিয়ারিং করতে চেষ্টা করি, এবং এই পিটিশনটা 1 মাস হয়তো ওটা সে অ্যাপিয়ার করলো ওপি, তখনই সাহেবরা, ওটা কিন্তু সাহেবরা বা কোর্ট বলবো, সাহেব বলছি, মানে কোর্ট কিন্তু খুব তাড়াতাড়ি শুনে নিতে চেষ্টা করে, যাতে ওই অর্ডারটা হলে মানে ভেরি ইনিশিয়াল স্টেজ থেকে মেয়েটি মেনটেনেন্সটা পেতে আরম্ভ করবে, টিল ডিসপোজাল অফ দ্য স্যুট, মানে কেস। ধরে নিন, যেমন একটা মেয়ে হয়তো মামলা করলো 125, সে মামলা করার সঙ্গে ও একটা ইন্টারিম পিটিশন করলো, ইন্টারিম পিটিশনে ও একটা ক্লেম করলো, একটা টাকা ক্লেম করলো, ওপি এবং পিটিশনের উকিল দুজনাই হিয়ারিং করলো, সাহেব একটা অর্ডার দিল যে এইটা তুমি যেদিন থেকে, মানে যেদিন শুনলো সেদিন থেকেই এই অর্ডারটার এফেক্ট ফ্রম এত, এই দিন থেকেই এফেক্ট হতে লাগলো। এরপর প্রসিডিংটা যে চলবে, কেসটা যেটা চলবে, ততদিন সাহেব মোটামুটি এই ওপিকে এই পয়সাটা প্রতি মাসে দিয়ে যেতে হবে। যদি ওপি এই টাকাটা দিতে না দেয় প্রতি মাসে, তাহলে তখন দেখে নিত, আমার উকিলরা বা পিটিশনার দেখে নেবে যে আমার কত টাকা বাকি পড়লো পার মান্থ। ধরে নিন জানুয়ারি মাসে একটা অর্ডার হয়েছে, এটাই আমি পরিষ্কার হচ্ছিলাম, হ্যাঁ, জানুয়ারি মাসে একটা অর্ডার হয়েছে, সেই অর্ডারটা ধরুন 3000 টাকা করে অর্ডার হয়েছে। এবার অর্ডারটা হলো, কিন্তু ওপি পিটিশনারকে টাকাটা দিচ্ছে না, কেসটা চলছে, জানুয়ারি দিল না, ফেব্রুয়ারি দিল না, মার্চ দিল না, কেস কিন্তু চলছে। মানে ইন্টারিম পিটিশনটা হওয়ার পর আবার
ডেট পড়বে, এভিডেন্সের দিন পড়বে, এইভাবে আস্তে আস্তে পিটিশনারের প্রথমে এভিডেন্স, তারপর ওপির এভিডেন্স, এই দিনগুলো যে পড়ছে এবং দিনগুলো পড়ার সঙ্গে সঙ্গে কেসটা তো লেন্দি হচ্ছে। তো জানুয়ারি মাসে ধরুন এই অর্ডারটা হয়ে গেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস হয়তো টাকাটা দেয়নি, আমরা এপ্রিল মাসে এই 3 মাসের জন্য একটা এক্সিকিউশন মামলা করতে পারি। আচ্ছা, যে এই স্যার আপনি এইটা টাকা আপনি দিয়েছিলেন এই তারিখ পর্যন্ত, 3 মাস এই টাকা ওপি দেয়নি পিটিশনারকে, অর্থাৎ এই টাকাটা আপনি দিতে বলুন, তা না হলে আপনি এর ডিডব্লিউ ডিস্ট্রেস ওয়ারেন্ট ইস্যু করুন। ওয়ারেন্টের আগে ডিস্ট্রেস ওয়ারেন্ট ইস্যু করতে হয়, এটা প্রসেস। ডিস্ট্রেস ওয়ারেন্ট মানে হচ্ছে তার ওই রকম মূল্যের সম্পত্তি তার বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। যদি ডিস্ট্রেস ওয়ারেন্টে কিছু ডিফেক্ট না হয় তাহলে ডাইরেক্ট ওয়ারেন্ট হয়, তখন ওপিকে ধরে নিয়ে ঢোকা হয়। যে তার বাড়ি থেকে ওই সমপরিমাণ যে মূল্য, সেই মূল্যের কোনো সম্পত্তি তার বাড়ি থেকে নিয়ে যায়, হ্যাঁ, যদি না পয়সাটা পেমেন্ট করে, কিন্তু যদি তার নামাঙ্কিত যদি সেই সম্পত্তিটা না হয়ে থাকে, তাহলে তো ধরে নেওয়া যাক যে সেই সম্পত্তির মালিক ওই ছেলেটির বাবা বা ওই ছেলেটির জ্যাঠামশাই বা তার পূর্ব মালিকানাধীন, কিন্তু পুরোটাই এখনো পর্যন্ত তার নামে হয়নি, তাহলে কি সেই ক্ষেত্রে যদি দেখা যায় তখন পুলিশ এই ডিস্ট্রেস ওয়ারেন্টটাকে এক্সিকিউট করে। পুলিশ একটা রিপোর্ট দেয় যে এর বাড়িতে এর নামে বা তার এরকম মূল্যের কোনো সম্পত্তি পাওয়া গেল না, তখন আমরা পিটিশনার যে অ্যাডভোকেট থাকেন উনি এটা প্রেয়ার করেন, স্যার ডিডব্লিউ রিপোর্ট এসছে আপনার কাছে, অটোমেটিক্যালি আপনি WA ইস্যু করুন, মানে ওয়ারেন্ট আন্ডার অ্যারেস্ট ইস্যু করুন। এবং ওয়ারেন্ট আন্ডার অ্যারেস্ট ইস্যু করলে তাকে সঙ্গে সঙ্গেই তাকে পুলিশ এক্সিকিউট করে ওয়ারেন্টভাবে ধরে নিয়ে আসা হয়। তো ধরে নিয়ে সে পয়সা করে দেবে, যদি দেয় তাহলে রিলিজ হবে, আর যদি না দেয় তাহলে রিলিজের পদ্ধতিটা এখন থাকলো না। আচ্ছা তুষার, আপনি তো দীর্ঘদিন ধরেই বলা যেতে পারে মানে একটা সময় পড়াশুনো করেছেন, তারপরে নিজে আইনজীবী হিসেবে কাজ করছেন দুর্গাপুর কোর্ট, এবং দুর্গাপুর কোর্ট বলা যেতে পারে যে এখানে এমন অনেক জায়গা রয়েছে যেখানে হয়তো কোনো না কোনো ধর্মাবলম্বীর সংখ্যাটা কোথাও কম কোথাও বেশি, কিন্তু দুর্গাপুর যেখানে একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এবং পশ্চিম বর্ধমান জেলা এবং তার আশপাশের এলাকার যে ভৌগোলিক চিত্রটাই এমন একটা জায়গায়, আমি প্রথম আপনার কাছে যেখানে আসবো যে আপনি যে সময় থেকে অর্থাৎ আপনার আইনের কাজ আপনি শুরু করলেন, এই 498 ধারাতে যে মামলা, অর্থাৎ এই ধরনের মামলা যে ধরনের ঘটনাকে কেন্দ্র করে হয়ে থাকে, সেই ঘটনার সংখ্যা কি আগের থেকে কমছে না বাড়ছে? কারণটা কি? কারণ আমি একদম মানে আপনি একজন আইনজীবী যেমন একদিকে, তার পাশাপাশি কিন্তু আপনিও এই সমাজের একজন মানুষ, একজন বুদ্ধিজীবী মানুষ, আপনি এই সমাজের অনেকগুলো দিক নিয়ে কাজ করেন, এবং আপনি শুধু আইন নয়, আপনি চান নিজেও যে একটা, আপনি শুরুতেই বলছেন যে আমরা প্রথমেই চাই যে একটা পরিবার না ভেঙে যাতে সুস্থ সুন্দরভাবে তারা এগিয়ে চলে। মূলত এর বাড়ার কারণটা কি? মানে আপনারা তো একদম প্রাইমারি জায়গাতে রয়েছেন, মূল জায়গাতে, মানে দেখছেন একদম হাতে কলমে চোখের সামনে। এই ব্যাপারটা বলতে খারাপ লাগে, এই ব্যাপারটা মেয়েদের সহনশীলতাটা খুবই কমে গেছে। যেমন এটা একটা দিক, খুব ছোটোখাটো ব্যাপার নিয়েও তারা মামলা করতে চলে আসছে, খুব ছোটোখাটো ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে সমাজের অবক্ষয়ও কিছু বেড়েছে। যেমন ছেলেদের দেখবেন চাল চলন, ছেলে এবং মেয়ে দুপক্ষেরই চাল চলন, কথাবার্তা বলা বা তাদের আশাক পোশাক, এগুলো সমাজের ক্ষেত্রে তো নানা রকম একটা প্রবলেম আছেই। আর এখনকার ছেলেমেয়েরা সংসার যে মানে নানা রকম নিজেরা দেখে শুনে বিয়ে করার পর সংসার করার মতো অবস্থায় না যেয়ে তারা কিছুদিনের মধ্যে সংসার করলো, তাদের মধ্যে একটা অশান্তি ঘটলো, সঙ্গে সঙ্গে 498 এর থেকেও এখন বড় প্রবলেম হচ্ছে যে ডিভোর্স করে দাও, একটা টাকার বিনিময়ে ডিভোর্স করে দাও, ব্যাস টাকা পয়সা পেয়ে আবার সংসার অন্য জায়গায় হয়ে গেল। মানে বিয়েটা যেন ওদের কাছে কিছুই না মনে হচ্ছে, আর বিয়ের ডিভোর্সটাও এখনকার কাছে কিছু না। মানে আমাদের কাছে খুব লজ্জা লাগে যে একটা মেয়ে একটি ছেলেটি ব্যাঙ্গালোরে চাকরি করতো, আমরা নিজে দেখলাম, আমাদের কোর্টও সেটাতে খুব মানে বিস্ময় প্রকাশ করলেন যে 11 দিনের সংসারে 11 লাখ টাকা ডিভোর্স হয়ে গেল। 11 দিনের সংসার, 11 ডেজ বিয়ে হলো, অষ্টমঙ্গলায় ছেলে মেয়ে গেল, কি তাদের হলো মধ্যে কিছু জানা গেল না, বাবা মাও জানে না কি হলো, বললো আমরা ডিভোর্স করবো 11 দিনের মাথায়, বিয়ের 11 দিনের মাথায়।
মানে অষ্টমঙ্গলা থেকে আগামী 3 দিনের মাথাতে তারা 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 আর মানে মানে তার মানে 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 ওই দিনের মাথায় দিবসটা তো একটা টাইম কিল করতে হয়, 1 বছর আলাদা থাকতে হয়, এরকম ব্যাপারটা। যে মানে সংসারটা হয়েছিল 11 দিন, মানে কনজুগাল লাইফ বোথ যে পার্ট হাজব্যান্ড এন্ড ওয়াইফ। অ্যারেঞ্জ ম্যারেজ না অ্যারেঞ্জ মানে আমি ঠিক জানি না যে অ্যারেঞ্জ ম্যারেজ না ওদের ছেলেটি ব্যাঙ্গালোরে কাজ করছে, যাই করুক না, মানে কিন্তু 11 দিনের সংসারটাই কোথায় হলো হলো অদ্ভুত ব্যাপারটা হচ্ছে। এই জন্য আমাদের ক্ষেত্রেও বলাটা খুব মুশকিল যে মানে সামাজিক পরিস্থিতির উপরই এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। এখনকার ছেলেমেয়েরা অনেক স্মার্ট, অনেক কিছু নিজেরা বোঝে, বাবা মা দিয়ে চিন্তাভাবনা করার জায়গাটা এখন অনেকটা ছোট হয়ে গেছে। নিজেরাই নিজেদেরকে অনেকটা এস্টাবলিশ করার জন্য নিজেরাই সিদ্ধান্ত নেওয়াটা, এবং বিয়ের সিদ্ধান্ত নেওয়া বলুন, ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া বলুন, এগুলো নিজেরা খুব মানে না। আপনি যেটা বলছেন যে আগের থেকে অবশ্যই বেড়ে গেছে, আপনি তো নিজেই বলছেন। বেড়ে যাওয়ার সংখ্যাটা তুষারদা মানে কি লাভ ম্যারেজের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে? লাভ ম্যারেজ আফটার ম্যারেজ এখন তো নেগোসিয়েশন ম্যারেজ প্রায় উঠেই যাচ্ছে, মানে খুব কম পরিমাণে। আমি আপনার কাছে খুব পুঙ্খানুপুঙ্খ না বললে একদম খুব প্রান্তিক স্তরে জানতে চাইছি, আপনারা যেহেতু একেবারে হাতে কলমে কাজটা করছেন, মানে আমাদের যারা দর্শকরা এই মুহূর্তে দেখছেন বা আগামীতে এই অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখবেন, আমাদের অনুষ্ঠান কিন্তু শুধুমাত্র একটি আইনের ধারাকে আপনাদের কাছে তুলে দেওয়া নয়। আমি খুব আনন্দের সঙ্গে বলছি যে শুরুতেই যেটা তুষারদা বলেছেন খুব ভালো কথা, যে আমাদের কাজ কিন্তু শুধু আইনের ধারা, একজন মানুষ এলেন, আইনের ধারাটা আমি প্রয়োগ করলাম, দীর্ঘদিন তদন্ত চললো, মামলা নিষ্পত্তি হলো, কিন্তু তার আগে একটা সংসারকে যদি জোড়া মানে না ভেঙে যদি জোড়া লাগানো আবার পুনরায় যায় এবং তারা সুখে শান্তিতে তারা বাস করতে পারেন, আগামী দিনে সেই সংসারে সমৃদ্ধি লাভ হয়, তাহলে কিন্তু এটা তাদের কাছে আরও অনেক বড় ব্যাপার, এবং মহামান্য আদালতও কিন্তু সেটাই চায়। আমি তুষারদা জানতে চাইছি, যারা আমাদের এমন দর্শক রয়েছেন হয়তো তারা ভাবছেন যে এই ধরনের ঘটনা হয়তো তার বাড়িতেও ঘটছে, বা তার মনের মধ্যে এমন একটা ঘটনা ঘটছে, বা তার আশেপাশে ঘটছে, মূলত এই ধরনের কোন কোন ঘটনার জন্য অধিকাংশ মানুষজন আপনাদের কাছে আসেন? মানে 498A ধারায় যখন আপনারা মামলা করছেন বা মহিলারা আপনাদের কাছে আসছে, যখন আপনারা চিন্তা করছেন যে এই ঘটনার জন্য 498A ধারাতে কিন্তু আপনারা মামলা করতে পারেন বা মামলা করবেন, ঠিক কী ধরনের ঘটনা আপনাদের কাছে আসছে? অনেক মেয়ে বিয়ের পর হয়তো আমাদেরকে এসে বলে যে দাদা আরও অনেক দাবি করছে, আমার বাবা যতটা পরিমাণ তারা চেয়েছিল ততটা পরিমাণ দিয়েছে, তারপর দাবি করছে বাবা হয়তো আপ্রাণ চেষ্টাতে কিছু কিছু তাদের দাবি মেটাতে চেষ্টা করেছে, কিন্তু আরও চাইছে, দিতে পারছে না, সে একটা টর্চার হতে পারে। ধরে নিন বাবা মা হয়তো ছেলের বা মেয়ের বিয়ে দিয়েছে, ছেলে হয়তো সেই সময় কিছু বলেনি, সাপ্রেস করেছে, পরবর্তীকালে দেখা গেল যে সেই মেয়েটিকে তার পছন্দ হচ্ছে না, সে তার সঙ্গে লাইভ লিড করতে চায় না, অন্যজনের সঙ্গে তার অবৈধ সম্পর্ক আছে, তখন সে তাকে নানা রকমভাবে ডিস্টার্ব করতে চেষ্টা করছে, তুমি চলে যাও, তোমাকে আমি ডিভোর্স দেবো, তুমি কী নেবে বলো। মেয়েটা হয়তো ডিভোর্স দিতে চায় না, তখন সে 498 করছে। অনেক জায়গায় অনেক সময় আছে যে ছেলে বিয়ে হয়েছে, পরবর্তীকালে দেখা গেল যে ছেলেটি এমন একটা ঘটনা তার মেয়েটার কাছে দেখলো, মেয়েটা যেটা তার কাছে খুব শকড হয়ে দাঁড়ালো, বা সে প্রতিবাদ করতে গেল, তাকে প্রচণ্ডভাবে মারধর করলো। এরকম কিন্তু ব্যাপারগুলো থেকে থাকে। এবং যখন মেয়েটা একটা নির্দিষ্ট সব মেয়েই চায় কিন্তু সংসার করতে, কি আর সংসারটা ভেঙে দিয়ে এরকম নেই তা নয়, অনেক মেয়েও আছে যে, কিন্তু সংসার থেকে অত্যাচারের যে মাত্রাটা, যখন কোনো একটা মেয়ে সংসার করার জন্য সংসারে রয়ে যাচ্ছে অনেক দিন অত্যাচার সহ্য করেও, তখন সেটা কিন্তু ভাবতে হবে মেয়েটা কিন্তু খুব সহজে কিন্তু সংসারটা ত্যাগ করে আসতে চায়নি, যেহেতু ব্যাপারটা অনেক দিনের না, ব্যাপার দিনের প্লাস সে সহ্য করছে, দিনের দিন সে সহ্য করছে, যাতে সংসারটা একটা সময় হয়তো এটা ঠিক হয়ে যাবে, কিন্তু একটা সময় দেখলো যে হয়তো আমাকে মেরে দেবে, আমি মরে যাব, কারণ ছেলেটার একটা ইন্টেনশন হচ্ছে সে যদি সরে যায় তাহলে আমার একটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা যেমনি একটা দিক আছে মেয়েদের তরফ থেকে, সেরকম আবার ঠিক উল্টো দিক ভাইস ভার্সা তো হয়, উল্টো দিকেও আবার সেরকম ঘটনা অনেক সময় ঘটে থাকে, সেই ঘটনাটা তো আলাদা ব্যাপার তো হয়েই থাকে সেটা। তো এই ঘটনাগুলো যখন ঘটে, যখন আমাদের কাছে এলো,
আমরা যখন বোঝালাম যে কোনো রকমই কি সংসার করা সম্ভব নয়, ছেলেটা কী প্রবলেম, হয়তো বললো যে ছেলেটার সঙ্গে অন্য মেয়ের সম্পর্ক আছে, বা ছেলেটা দিনের পর রাত আসে না, তার কাছে থেকে থাকে, আমাদের কাছে এত টাকা দাবি করছে, আমার বাবা আমার সুখের আশাতে দিয়েছে টাকা, তা সত্ত্বেও আমার দিকে মারধর করে, বাচ্চাটাকে দেখতে চায় না, এইসব নানা রকম ব্যাপার। আমি তো অবাক হয়ে গেছি একটা ব্যাপারে, যে একটা মেয়ের বাচ্চা হওয়ার পর তার অত্যাচারের মাত্রা বেড়ে গেল। আমার কাছে মামলা এখনো আছে, বাচ্চা হওয়ার পর বেড়ে গেল যে আমি অথচ ওই প্রথমে মেয়েটির বাচ্চার একটু অসুবিধা হচ্ছিল বলে ওরা আশা করলে ছেলে হবে, হলো মেয়ে, এই জন্য তাদের অত্যাচার। কি না ওই মেয়েটি হয়েছে তার টাকাটা তোমার বাবার কাছ থেকে না এখনই ফিক্সড করে দাও, তাহলে বিয়ে দেবো কী করে। তো এইগুলো হচ্ছে খুব সেলি ম্যাটার নিয়েও কিন্তু 498-এর জন্ম হয়। 498-এর যে একটা কোনো বিরাট ঘটনা থেকে এখনকার যে সিচুয়েশন, এখন খুব ছোট ব্যাপার নিয়ে কিন্তু 498-এর সৃষ্টি। তো সেটা 498A আজকে আমরা মূলত যে নিয়ে আলোচনা করছি, এবং আপনি নিজে একজন আইনজীবী, আমি সরাসরি আপনার কাছে বলি যে 498 নিয়ে আপনার আর কি বলার রয়েছে আমাদের যারা দর্শকরা রয়েছেন এই মুহূর্তে সরাসরি টেলিভিশনের পর্দায়। কারণ 498A বিষয়টা কি সেটা আপনি শুরুতেই বলেছেন, 498A থেকে আসতে পারে। আগে যেরকম 498 একটা ব্যাপার ছিল, 498-এর কেস হলে তাদের বেল পাওয়াটা খুব কঠিন হতো। আচ্ছা, আমরাই দেখেছি যে আসামিদের ক্ষেত্রে তারা প্রায় 60 ডেজ পর্যন্ত ওয়েট করতে হয়েছে তাদেরকে বেলের জন্য। এখন কিন্তু এটাও কিন্তু আগে যতটা পরিমাণ মিসইউজ হতো তার থেকেও কিন্তু এখন মিসইউজের পরিমাণটা বেশিভাবে মানে ব্যাপকভাবে বেড়ে গেছে। যেহেতু বেড়ে যাওয়ার জন্যেই সুপ্রিম কোর্ট থেকে এই ভার্ডিক্টগুলো এলো যে একটা লোককে অ্যারেস্ট করার আগে তাকে তুমি ভালো করে ইনকোয়ারি করে দেখো বা ডিউরিং ইনভেস্টিগেশন যে লোকটা কতটা দোষী কতটা নির্দোষ। আগে কিন্তু এটা হতো না, কিন্তু আগে কিন্তু মানে যে মহিলাটি অত্যাচারিত হচ্ছে সে ইন্টেনশনালি বা ধরুন মানে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে যাই হোক না কেন, হয়তো কারুর চাপে পড়ে বা নানা জনের যে এর শুদ্ধ নামটা দিয়ে দে, এই যে বেশ কিছু লোকের নাম দিয়ে দেওয়া হলো, ওর নামটা চাপিয়ে দে। ফলে কি হলো, দেখে নেওয়া একটা অ্যাকচুয়ালি যারা অত্যাচার করেছে সেটা থেকে সে তাদেরকে আসামি করার পরেও ও হয়তো ভালো চাকরি করে, ওকে যদি এর মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ও হ্যাকেল হবে, ফলে একটা অন্য কিছু হয়ে যেতে পারে। এইরকম একটা ঘটনা ঘটতো, ফলে অনেক লোক অ্যারেস্ট হয়ে যেত। অনেক ভালো রেপুটেড লোক, ভালো চাকরি করছে, ভালো তার রেপুটেশন আছে, সে হয়তো অ্যারেস্ট হয়ে গেল, সে জানেই না। তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে 41-এর ব্যাপারটা হয়ে থাকে। আজকে 41-এর ব্যাপারটা কিন্তু এই জন্য যে একটা লোককে ডিউরিং ইনভেস্টিগেশন ইনকোয়ারি অফিসার বা ইনভেস্টিগেশন অফিসার ভালো করে দেখুক যে এই লোকটা সত্যি করেই তাকে অত্যাচার করেছে কিনা, এর দ্বারাই অত্যাচারিত হয়েছে কিনা। যদি অত্যাচারিত হয়ে থাকে তাহলে সে চার্জশিটের নাম আসবে, যদি সে অত্যাচার না করে থাকে তাহলে সে চার্জশিট থেকে নাম বাদ যাবে, অর্থাৎ আসামি সে থাকলো না। এবং 41-এর নোটিশটা দিয়ে পুলিশ ইনভেস্টিগেশন অফিসাররা পরিষ্কার করে বুঝে নিচ্ছে যে সত্যি করেই এই লোকটার ইনভলভমেন্সি কতটা। সেখানে এখন বেলটা অনেকটা ইজি হয়ে গেছে। যদি ট্রায়ালে যদি সাজা হয় তো সাজা হবে, কিন্তু 41-এর কেসে 41-এর নোটিশ দিয়ে যদি দেখা যায় যে লোকটিকে পুলিশের স্বার্থে তাকে অ্যারেস্ট করার প্রয়োজন নেই, তখন 41-এর নোটিশ তাকে দেওয়া হচ্ছে এবং সে 41-এর নোটিশ দেখিয়ে সাহেবরা দেখছেন যে এই ক্ষেত্রে তার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে একে অ্যারেস্ট করার প্রয়োজন নেই, ফলে একে বেল আউট করলে কোনো অসুবিধাও ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কোনো হ্যাম্পার হবে না। তো এটা 498-এর ক্ষেত্রে অনেকটা শিথিলতা কিন্তু এসেছে। আর ঠিক মেয়েদের ক্ষেত্রে 498-এ যেমনি শিথিলতা এসছে, তেমনি কিন্তু 125-এর ক্ষেত্রে ধরুন একটা মেনটেন্যান্স পাওয়াটা প্রায় 95% কিন্তু মেয়েরা সেখানে কিন্তু মেনটেন্যান্স পাচ্ছে। এটা কিন্তু একটা ভালো দিক। 95%? হ্যাঁ, ইয়েস, ম্যাক্সিমাম খুব এক্সেপশনাল গ্রাউন্ড না হলে কিন্তু কোর্ট মেনটেন্যান্স রিজেক্ট করে না। তার চলবে কি করে? তার সঙ্গে 2005-এর একটা অ্যাক্ট হয়েছিল, সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টেও কিন্তু একটা কেসের মধ্যে অনেক কিছু রিলিফ পাওয়া যায়। যেমন এটাতে শুধু মানিটারি রিলিফ, মেনটেন্যান্সের ক্ষেত্রে মানিটারি অর্থনৈতিকটা, এর ক্ষেত্রে কিন্তু ধরে নিন যে একটা বাচ্চা আচ্ছা কার কাছে থাকবে, ধরুন ডিভোর্স হয়নি,
498-এর মামলা হয়েছে, তো বাচ্চাটা কথা বাবা রেখে দিয়েছে জোর করে, সেখানে চাইল্ডের কাস্টোডিটা ডোমেস্টিক ভায়োলেন্সে আপনি চেয়ে নিতে পারেন যে আমার কাছে বাচ্চাটাকে দেওয়া হোক। একটা মানিটারি রিলিফ, আমি একসঙ্গে 125 হয়তো করলাম না, আমার এই টাকার দরকার মেনটেন্যান্স, সেটাও আমি কিন্তু অতি চেয়ে নিতে পারি। আমার একটা কম্পেনসেশন, সেটাও কিন্তু আমি ওখানে চেয়ে নিতে পারি। আমার মেডিকেল এক্সপেন্স, সেটাও কিন্তু আমি ডোমেস্টিক ভায়োলেন্সে চেয়ে নিতে পারি। আমার রেসিডেন্সিয়াল একটা অ্যাকোমোডেশন প্রয়োজন, সেই রেসিডেন্সিয়াল যে ব্যাপারটা, সেটাও কিন্তু আমি রিলিফটাও চাইতে পারি। অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে কিন্তু অনেক কটা রিলিফ আপনি একসঙ্গে পেতে পারেন, একটা মামলা করে অনেক কটা রিলিফ একসঙ্গে পাবেন। সেই রিলিফগুলো কতটা আপনার যুক্তিযুক্ত, আপনি পাবেন কিনা বা পাওয়ার আপনার প্রয়োজনীয়তা আছে কিনা, সেটা অ্যাট দ্য কোর্টে যখন হিয়ারিং হবে বা সেটা জুডিশিয়াল প্রসিডিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত, সেটা কোর্ট বিবেচনা করবে। আচ্ছা, তার প্রয়োজনীয়তা কতটুকু, কোনটা কতটুকু। কিন্তু এই 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 জিনিসগুলো আছে। একটা মেয়ে যদি অত্যাচারিত হয়ে থাকে, তাহলে সে 498-এ 125 ডোমেস্টিক ভায়োলেন্স এই মামলাগুলো সে করতে পারে। শ্বশুর বাড়িতে সে যদি অত্যাচারিত হয়, শ্বশুরবাড়ি থেকে যদি অত্যাচারিত হয়, বা ওই রিলেশন অফ হ্যাঁ, হাজবেন্ড। 498-এর ডেফিনেশনের মানে ওর ইয়েটাই হচ্ছে যে হাজব্যান্ড অর রিলেটিভ অফ হাজব্যান্ড অফ ওমেন, মানে যদিও ওই ওমেনটির হাজব্যান্ডের ক্ষেত্রে অথবা তা রিলেটিভের কাছেই অত্যাচারিত হয়, তবেই 498-এ অ্যাপ্লিকেবল। মানে হাজবেন্ড অফ রিলেটিভ, হাজব্যান্ড অর রিলেটিভ অফ হাজব্যান্ড। আচ্ছা, মানে সেটা যদি তার বাপের বাড়িতে, সে আফটার ম্যারেজ সে তার আবার বাপের বাড়িতে ফিরে এলো এবং বাপের বাড়িতে থাকাকালীন যদি সে অত্যাচারের শিকার হয়, কার দ্বারা? তার নিজস্ব বাপের বাড়িতে না, তাহলে সেখানে সেক্ষেত্রে এই 498 একটা হবে না। সেটা বৈধতা পাবে না। তাহলে সেক্ষেত্রে তার উপায়, সে তার জন্য অন্য মামলা করা যেতে পারে। বাবা মা অত্যাচার করছে এরকম একটা ব্যাপার, বাবা মা অত্যাচারের বিষয়টা আমি জানি না আপনাদের ক্ষেত্রে কতখানি, যদিও অনেক কম থাকে, কিন্তু মূলত এমন অনেক ক্ষেত্রে তুষারদা দেখা যায় যে স্বামী হয়তো তিনি অন্য ক্ষেত্রে, মানে তিনি তার কর্মসূত্রে তিনি অন্য রাজ্যে থাকেন, অন্য দেশে থাকেন, তিনি হয়তো তার বাড়ির সামনাসামনি বা কোথাও হোক তার বাপের বাড়ি, সে সেখানের থেকে থাকে, এবং তার বাপের বাড়ির যারা রিলেটিভ, ধরে নেওয়া যাক যে তার দাদা বৌদি, এমন অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায়, এবং তার থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আত্মঘাতী হওয়া পর্যন্ত ঘটনাটা গড়ায়। এক্ষেত্রে যদি কোনো মহিলা অত্যাচারের শিকার হন, দেখুন সেই ক্ষেত্রে কেসের ব্যাপারটা কিন্তু 498-এ নয়, সেই ক্ষেত্রে কেস অনেক রকমই হতে পারে। আমাদের এই যে আত্মহত্যা করতে পারে বা আত্মঘাতী হতে পারে, এই ক্ষেত্রে কিন্তু তার বিধান কিন্তু অন্যরকম। একটা মেয়ে প্রাণহানির আশঙ্কা, হয়তো একটা মেয়েকে হয়তো এমন কথা বললো, তুই মারা যা, ইনভেস্টিগেশন করলো, সে মারা গেল, সেখানে আইনের ক্ষেত্রে অনেক কিছু সেকশন আছে, অ্যাবেটমেন্ট অফ সুসাইড, ডাউরি ডেথ 304B, অ্যাবেটমেন্ট অফ সুসাইড, তাকে অত্যাচার এমন করলো যে সে মরতে বাধ্য হলো 306, এইগুলো হয়। কিন্তু সেটা বাপের বাড়ি থেকে, দেখুন মেয়ের যখন বিয়ে হয়ে যাবে তখন কিন্তু তার আর রেসপন্সিবিলিটি, লাইবিলিটি কিন্তু হাজব্যান্ডের উপরই পড়তে যায় পুরোপুরিভাবে। মা বাবার দায়িত্ব নিশ্চয়ই থাকে, কিন্তু মা বাবা এইগুলো কিন্তু রেয়ার থেকে রেয়ারেস্ট বলতে পারেন যে মা বাবা মেয়েকে অত্যাচার হচ্ছে, হয় না তা নয়। আমরা জীবনে এটা আমরা দেখেছি যে অনেক যেই কথাগুলো মানুষ চিন্তাই করতে পারে না, সেই ঘটনাগুলো ঘটে এবং সেই মামলাও আমাদের কোর্টে হয়। আচ্ছা, তো মানে হয় না এরকম ব্যাপার নেই, কিন্তু এই ক্ষেত্রে যে মা বাবা তাকে অত্যাচার করছে, কারণ তার তো জায়গা রয়েছে, বিয়ে দিলে তার তো শ্বশুরবাড়ির জায়গা রয়েছে, সেখানে যদি শ্বশুরবাড়ি থেকে যদি অত্যাচার, তারা মামলা করতে পারে। কিন্তু শ্বশুরবাড়ি তার বর যদি তার সাপোর্টে থেকে থাকে, তাহলে তার বরকে সঙ্গে যেখানে খুশি থাকতে পারে। আচ্ছা তুষারদা, যদি পণের কারণে মানে কোনো মহিলা যদি অত্যাচারের শিকার হয় শ্বশুর বাড়িতে, অর্থাৎ হাজবেন্ড বা রিলেটিভ অফ হাজবেন্ড যদি হয়ে থাকে পণের কারণে, তাকে সেক্ষেত্রে কি আইন কি আরো অনেক বেশি করে জোরদার? সেক্ষেত্রে কি মানে আইনের ধারায় সে কি আরো অনেক বেশি দোষী? অনেক বেশি দোষী, অবশ্যই দোষী। ডিমান্ড অফ ডাউরির ক্ষেত্রে এটা তো ঘটনা যে 498-এর একটা বেসিক ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ডাউরি অফ ডিমান্ড অফ, মানে একই তো পণ নেওয়াটা পুরোপুরি অপরাধ, তার উপরে এই ধরনের ঘটনা।
আমাদের হাতে আজকে আর একদম সময় নেই, যেহেতু আমরা ল এক্সপ্রেসের সময়টা খুব কম পাই। কিন্তু আমি আগেও বলেছি বা এর আগে আরও যারা থাকেই স্টুডিওতে, অর্থাৎ আইনজীবী হিসেবে বা সঞ্চালক হিসেবে, আমাদের এই অনুষ্ঠানের একটাই উদ্দেশ্য যে শুধুমাত্র আইনের ধারাকে আপনাদের কাছে প্রতিষ্ঠিত করাই নয়, তার পাশাপাশি যাতে এই ধরনের আইনের শরণাপন্ন না হতে হয়, আমাদের সামাজিকতাই না হতে হয়, এইটুকু আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। আজকে অনুষ্ঠান থেকে যাবার আগে আমি তুষার বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর কোর্টের আইনজীবী, আমি তাকে অনুরোধ করব, তুষারদা, আজকে আমরা যে নিয়ে আলোচনা করলাম 498A নিয়ে, এই স্টুডিও থেকে আমরা আজকে অনুষ্ঠান শেষ করার আগে যারা আমাদের দর্শক রয়েছেন, এই আইনের আশ্রয় নিয়ে আপনি তাদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন? 498-এর ক্ষেত্রে যদি কোনো রকম কোনো মহিলা যদি অত্যাচারিত হয়ে থাকে এবং কোনোভাবে যদি অত্যাচারিত হয়ে থাকে, আদালত সবসময়ই তাদের মানে পক্ষে থাকে, যাতে যারা অত্যাচার যারা করে বা অত্যাচারিত যারা হয়েছে তাদেরকে রিলিফ দেওয়ার জন্য আমরা সবসময় সচেষ্ট আছি। কিন্তু আপনারা এগিয়ে আসুন। নিশ্চয়ই, আমরা তো দেখুন, এগিয়ে আসার জন্য ইউনিট অনেক তৈরি হয়েছে, খুব ভালো, অনেক তৈরি হয়েছে ইউনিট। কিন্তু আমরা ডিফেন্সের আসামির তরফ থেকে কেস করলেও আমরা কিন্তু সবসময়ই ভাবি যে সংসারটা ঠিক করে দেওয়া যাক এবং মেয়েটি যেন অত্যাচারিত না হয়। আমরা কখনোই, খুব কম এরকম আছে যে এইটাকে একদমই না ভেবে ডাইরেক্ট মামলা করে, মানে মামলাতে মেয়েটার সংসারটা শেষ হয়ে গেল, এটা কিন্তু কোর্ট বা আইনজীবীরা এটা চেষ্টা করে। একটু আগে আপনি বলছিলেন যে এগিয়ে আসার যে জায়গা থেকে, আপনি তো নিজেও জানেন যে এমন অনেক ঘটনায় ঘটে, অনেক মহিলাই কিন্তু এগিয়ে আসেন না। কেউ হয়তো সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার ভয়ে কেউ এগিয়ে আসেন না, কেউ আবার ভাবেন যে হয়তো কালকে ঠিক হয়ে যাবে, আমি এই অত্যাচারটা ঠিক হবে। কিন্তু এই এগিয়ে না আসার জন্যও কিন্তু অনেক ঘটনা, দুর্ঘটনাও কিন্তু আমাদের দেখতে ঘটছে। সামাজিকভাবে অনেক লোককে এগিয়ে এসে যদি এই ব্যাপারটাকে একটু, যাতে এইটা না হয়, এই ঠিক, আপনাকে আমি একটু ছোট্ট লাস্টের দিকে একটু বলি। নিশ্চয়ই আপনি দেখবেন যে যেই বাড়িতে মেয়েটি অত্যাচারিত হচ্ছে তার পাশের বাড়ি এর মধ্যে ইন্টারফেয়ার করতে চায় না। যদি তারাও যদি সামাজিকভাবে তারা ওই জায়গাটাকে এসে যদি ঝামেলাটা মিটিয়ে দিতে চেষ্টা করে, তাহলেও 498 অনেক আটকে যাবে। এখন কি হচ্ছে, কেউ কারো ব্যাপারে কোনো রকম ইন্টারফেয়ার করতে চায় না। একটা মেয়ে অত্যাচার হলে তার হয়ে কেউ সাক্ষী দিতে চাইছে না, কেননা আমরা আইনি জটিলতায় যাব না। কিন্তু তারাই যদি পাড়াগতভাবে এসে দেখে যে মেয়েটি কেন অত্যাচারিত হচ্ছে, সমাধানটা যদি সেখানেও করে, তাহলে আমার মনে হয় যে এটার ব্যাপারে অনেকভাবে পুলিশ, এখন অনেক সময় পুলিশে যদিও মধ্যস্থতা করা একটা কাজ নয়, তাহলেও পুলিশও আন্তরিকভাবে সামাজিক দায়বদ্ধতা থেকে দাঁড়িয়ে কিন্তু তারাও চেষ্টা করে যে বাবা, কেস করার আগে সংসার হোক, যাক আপনারা একটু ভাবুন। কোনো দুম করে মামলাটাই একমাত্র সলিউশন নয়, কিন্তু এরকম বোঝায়। কিন্তু যখন যে বোঝার সে বুঝবে, আর যে বুঝবে না সে তো মামলার দিকে ইন্টেনশনালি যদি মামলাই করতে চায় তারা তো একদমই ঠিক। মানে বোঝার জায়গাটা অতি অবশ্যই আপনার, অর্থাৎ যিনি মামলা করছেন। কিন্তু তুষারদা খুব ভালো বলেছেন যে পুলিশ হোক কিংবা প্রশাসন কিংবা একই সঙ্গে আইনজ্ঞ মহল, আইনজীবী যারা আছেন, প্রত্যেকেই কিন্তু যে কোনো ঘটনার ক্ষেত্রেই তারা চেষ্টা করেন, বিশেষত এই ধরনের যে ধরনের মামলাগুলি রয়েছে, আজকে আমরা এমন একটা ধারা নিয়ে আলোচনা করছিলাম যে ক্ষেত্রে অন্তত আপনারা একটু ভেবে নিন যে যদি সুখে শান্তিতে সংসারটা টিকে যায়, তাহলে হয়তো আগামী দিনে আর এইদিকে এগোতে হতে পারে না। আবার এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে মামলা হলো, ছাড়াছাড়ি হয়ে গেল বা কেস চললো দিনের পর দিন, কিন্তু কোথাও একটা সময় গিয়ে মনে হয় যে এমনটা হয়তো না করলেও ভালো হতো। সেদিন যখন ওই আইনজীবী বা ওই পুলিশ অফিসার বা ওই প্রশাসনের ব্যক্তিটি আমাকে বলেছিলেন যে এটা এখানেই মিউচুয়াল করে নাও, আমরা কিন্তু সেদিন মিউচুয়াল করিনি, আজ আমাদেরকে অনেকখানি পস্তাতে হচ্ছে। যাই হোক দর্শক বন্ধুরা, আজকে আমাদের হাতে আর সময় নিয়ে অসংখ্য অভিনন্দন। আজ আমার সঙ্গে যিনি ছিলেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবী শ্রী তুষার বন্দ্যোপাধ্যায়। তুষারদা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি স্টুডিওতে থাকার জন্য। আইনের আরও এমন অনেক ধারা নিয়ে আমরা প্রতি রবিবার আপনাদের সঙ্গে আসি দুপুর 2টো থেকে। আজকের মতো ল এক্সপ্রেস আমরা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। নমস্কার।